আমাদেরকে আপনার 7 ঘন্টা বসায় রাখছে, বলতেছে আসছেন তো 1 মাসের জন্য 3 বছরের জেল দিব আপনাদেরকে, বিচার না পাই তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন যাবো। 2-4 জন লোকের জন্য দেশের এত বড় ক্ষতি হোক, আমরাও এটা চাই না, সবাই খারাপ না। তো আমরা যদি ন্যায় বিচারটা পাই, মানসিক ভাবে একটু সান্ত্বনা পাইতে পারি। জি জি। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। এই পর্বে থাকছে সেই নরওয়ে প্রবাসী পরিবার যারা নরওয়ে থেকে ঢাকায় আসছিলেন, আসার পরে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে। এর আগে আপনারা প্রবাস তথ্য কেন্দ্র এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা 3টি প্রতিবেদন দেখেছেন। এটি 4র্থ প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। বলেছিলাম প্রথমে যে অনুসন্ধানী মন নিয়ে যেহেতু এই ঘটনাটির উদ্ঘাটনের জন্যে এবং প্রবাসীরা যাতে করে বিমানবন্দরে আর এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হন, আবার কতিপয় কোনো সদস্যের জন্য, সরকারি কর্মচারীর জন্য যাতে পুরো দেশের বদনাম না হয়, সেই উদ্দেশ্যে আসলে এই ঘটনাটি বিস্তারিত আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এবং সেদিনের ঘটনা আসলে কি ঘটেছিল, যারা ভুক্তভোগী সেই পরিবার অর্থাৎ সাইদ উদ্দিনের বাবা গিয়াসউদ্দিন, তিনি আসলে আমাদের সাংবাদিক সহকর্মী সাইফুল রাজীবের কাছে বিস্তারিত বলেছেন টেলিফোনে, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম। আমি কি সাইদ ভাইয়ের বাবার সাথে কথা বলছি? জি জি, আমার নাম গিয়াসউদ্দিন সমীর। জি সাইদের বাবা। আঙ্কেল, আপনি কি দয়া করে আমাকে একটু বলবেন যে আসলে সেদিন কি ঘটছিল আপনাদের সাথে? জি 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 শিওর। আমি আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা 5 জন আসতেছিলাম সেদিন। আমি, আমার ওয়াইফ মনোয়ারা বেগম, আমার বড় ছেলে মহিউদ্দিন, ছোট ছেলে সাইদুদ্দিন এবং ওর ওয়াইফ, আমরা 5 জন। জি। আমরা অসলো থেকে আপনার যখন ফ্লাই করব তখন ওখানে প্রচুর বরফ পড়তেছিল। তখন প্লেনটা ওই বরফ পরিষ্কার করার জন্য 2 ঘন্টা আপনার ডিলে হয়েছে। জি, বুঝছেন? ডিলে হওয়াতে ওই আমরা দোহা থেকে, আমাদের ট্রানজিট ছিল দোহাতে, আইসা আমরা ওই দোহা ঢাকার প্লেনটা আমরা মিস করে ফেলছি। জি, বুঝছেন? পরে তাদের তখন কোনো আর প্লেন ছিল না। পরের দিন দিনের 11টার সময় একটা ফ্লাইট ছিল, আমাদেরকে ওই ফ্লাইটে দিচ্ছে ঢাকা। জি, আমরা প্রায় 2 দিন রাস্তায়। জি, বুঝছেন? যাই হোক, আমরা অনেক পেরেশানিতে, টেনশনে ছিলাম। ছিল না এটা, যাই হোক, এটা হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আমাদের এটা ছিল ওইভাবে। আসার পরে আমরা মানে যথারীতি আমরা আমাদের লাগেজ নিয়ে আমরা বের হচ্ছি। জি, লাস্ট গেটে। হ্যাঁ, লাস্ট গেটে বেরোচ্ছিলাম। জি, তখন আমরা 5 জন, আমার ছোট ছেলে সাইদ ছাড়া বাকি সবাই আমরা বের হয়ে গেছি। আমি যখন লাস্ট গেটের বাইরে গেছি তখন দেখি গাড়ির জন্য আমাদের লোক আসছে গাড়ি নিয়ে। তখন দেখি আমার ছেলে ছোটটা নেন ওখানে। পরে আমি ওই ভিতরের দিকে উঁকি মারি, দেখি ও গেটের বাইরে কথা বলতেছে না কি জানি। পরে আমি ওই ওখানে গেটের বাইরে থাকি, ওর ডাক দিছি, বাইরের সে চলে আসতেছে। আমি যখন ওরে ডাকতেছিলাম তখন ওই গেটে যে সিকিউরিটি ছিল সে আমাকে একটু রাফ ইউজ করছে, মানে কথা বলার যে ভঙ্গি, বুঝছেন? যে মানে এমন ভাবে বলছে, ওই মিয়া এখানে দাঁড়াইছেন মাঝখানে, সরেন সরেন সরেন। আমি ভাই কথাটা একটু সুন্দর ভাবে বললে তো পারেন, আমার তো এখানে দাঁড়াইতে তো আসি না, আমার ছেলেকে দেখতেছি। যাই হোক, বাইরে আমার ছেলে চলে আসছে। আমি ওখানে দাঁড়াই, ও আসতেছে লরি নিব, এই টাইমে সে আমার সাথে ওই একই আচরণ। একই আচরণ করার পরে আমার ছেলে এটা শুনছে, শুই না বলতেছি আপনি এভাবে ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, উনি দাঁড়াইছে তো আমাদের জন্য, আমরা তো চলে যাবো ভাই, আমরা আসছি এত দূরের থেকে। হ্যাঁ, তখন ওর সাথেও হ্যাঁ, যে কিসের খারাপ ব্যবহার করছি মিয়া, যান মিয়া। হ্যাঁ, তখন বললাম যে ভাই এগুলো যে খারাপ ব্যবহার করেন, আমি কিন্তু ভিডিও করব, ভিডিও করলে আপনি ভাইরাল হয়ে যাবেন। আমি যাকে এই কথাটা বলছি, মোবাইলটা উপরে আমার সাথে নিয়ে। তখন হে হট করে আমার মোবাইল ধরে ফেলছে।
বুঝছেন, আমার মোবাইল ধইরা সে টানাটানি শুরু করছে। হ্যাঁ, টানাটানি কইরা এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়া ওখান থেকে সরাই দিচ্ছে। পরে আমার ছেলে এটা দেখে সে তারে একটা ধাক্কা দিচ্ছে, যেটা একবারে বাস্তব, যে কথাটা আমি এখানে নিয়ে বলার কোনো দরকার মনে করি না, বুঝছেন। যাই হোক, পরে সে যখন তারে ধাক্কা দিছে, ওইখান থেকে আরেকজন, ওইটা হলো আনসারের লোক, আইসা তারে মানে এত জোরে একটা গেম বক্সিং মারছে, তার ঠোঁট মোট ফুলা ফাইটা গেছে, রক্ত বাইরে গেছে, বুঝছেন। তখন সে ওদের সাথে আপনার যাত্রাযাত্রী করতেছিল, এর মধ্যে হেরা ৬-৭ জন চলে আসছে, বাকিটা আপনি ভিডিওতে আইসা তারে মানে শুরু করছে অতর্কিত মায় সবগুলাই। এরপরে তো আপনি দেখছেন। জি আঙ্কেল, এবার একটু জানি। হ্যাঁ, বিষয়গুলো আপনার থেকে শুনে আমরা স্পষ্ট হলাম, কিছুটা ধারণা আমরা আজকে পেয়েছি। আঙ্কেল, এরপরে আমরা যেমনটা শুনলাম যে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটার পরেও খুব সম্ভবত আপনাদেরকে আবার ভিতর নিয়ে যাওয়া হয় এবং প্রায় কয়েক ঘন্টা রাখার পরে আমাদেরকে জোর করে ভিতরে নিয়ে নিচ্ছে। জি, তারপর আপনাদেরকে ৫,০০০ টাকার একটা জরিমানা করা হয়েছে, এমনটাও শুনছি। তো এটা আসলে আমাদের বলেন প্লিজ আপনি বলেন। না, এটা মানে আমাদেরকে ভিতরে নিয়ে ওখানে একরকম জিম্মির মতো করে রাখছে। হ্যাঁ, ওই ইয়ে করবো, ভিডিও ফুটেজ দেখবো, যাইতে পারবো না, যাইতে দিব না, এম্বাসিতে ফোন করতেছি, ওইকে আমরা বলছি আমরাই নিজেরাই এম্বাসিতে ফোন করার জন্য ইন্টারেস্টেড করে। এরপরে আমাদেরকে 7 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে, বসায় রাখা ম্যাজিস্ট্রেট। দেখেন, আমরা ভিকটিম, উনি আমাদেরকে তো প্রথম জিজ্ঞাসা করবো কি হয়েছে আপনাদের সাথে, উনি আমাদেরকে জিজ্ঞাসা না করিয়া ওখানে এয়ারপোর্টে লোকজন নিয়ে ওখানে মিটিং করতেছে, ওনার রুমে চা চক্র এভাবে হইতে আছে, বুঝছেন, ঘন্টার পর ঘন্টা। ওদের থেকে আগে উনি শুনতে থাকি বানাইছে ওদেরকে। পরে যখন আমাদেরকে ডাকছে, তখন আমি কিন্তু প্রথম আমাকে ডাকছিল, আমি বললাম যে আমার এই নিয়ে ভিডিও দেখাইতেছে, ভিডিওটা দেখাইতেছে আমার ছেলে যখন ধাক্কা মারছে মোটামুটি ওখান থেকে বুঝছেন। তাই বললাম যে প্রথম থেকে ভিডিও কোথায়? হ্যাঁ, আমার সাথে কি ব্যাপার হচ্ছে জানেন, বলো কি, আমি যে এখানে সিনেমা নাটক বানাইতেছি, আপনি প্রথম থেকে কি আপনি যেখান থেকে দেখছেন ওইটাই ভিডিও ফুটেজ, বুঝছেন। পরে আমি বললাম যে না, আমি যে যেতে শুরুতেই আমি যেতে ছিলাম তখন থেকে আপনি দেখান। তারপরে সে বলতেছে আপনাদেরকে আসছেন তো বিদেশ থেকে 1 মাসের জন্য, 3 বছরের জেল দিব আপনাদেরকে, বুঝছেন। ঠিক এই ভাষায়, এই ল্যাঙ্গুয়েজে এই কথাটা আমার ছোট ছেলেকেও বলছে, আমার বড় ছেলেকেও বলছে, এই জিনিসটা আমাকেও বলছে যে 3 বছরের জেল দিব, আপনারা এর গায়ে হাত দিচ্ছেন। পরে যখন সে রায় করছে, রায়ের পরে আবার আমি বললাম যে ঠিক আছে, আপনারা রায় করছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা রায় মানছি, কিন্তু ধরে নিলাম আমরা আপনারা যেভাবে বলতেছেন ওর গায়ে আমরা প্রথম দিচ্ছি, আমাদের রায় করছেন এই তো, কিন্তু আমাদেরকে যে এভাবে আমার ছেলেটারে এভাবে এতগুলো লোক মারছে, সেটা কি বিচার? সেটা দেখতেছি, হ্যাঁ সেটা দেখতেছি, বুঝছেন। উনি এভাবে বইলার পরে আমরা চলে এসেছি, বুঝছেন। আর কি করবো, আমরা তো ওখানে এ পাশে আছে। এই পাশে আমি আর একটু বলি, বিমানবন্দরে পরের দিন যখন আমি বাড়িতে আসছি, সিভিল এভিয়েশনের যে আপনার রিয়াল অ্যাডমিরাল মঞ্জুরুল কি জানি ভদ্রলোক চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, উনি আমাকে ফোন করছিলেন। উনি ফোন করে আমাকে দুঃখ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করছেন যে আমরা দুঃখিত এটার জন্য, তো আমরা একটা কমিটি করতেছি, আপনি এটা টেনশন করেন না। আমরা শুধু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যে সকল সংবাদকর্মীরা একটু জানার চেষ্টা করছেন, ওনাদেরকে শুধু এটি বলছেন যে আপনারা তাদেরকে আঘাত করছেন, সেই আঘাতের প্রেক্ষিতে। এই পয়েন্টে আমি আরেকটা কথা বলি, আপনি ওখানকার ভিডিও ফুটেজটা যদি দেখেন, এখানে তাদেরকে কোনো আঘাত করছে, তাদের রক্তপাত কোনো কিছু হয়েছে কিনা এটা ভালোভাবে খবর নেন। এবং ওই ছেলেটা কোহিনুর, ছেলেটা, সে এই কথা বলছে ওখানে স্পষ্ট ভিডিও ফুটেজে, আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এর বাহিরে কোনো কিছু তাকে যদি আমরা আঘাত করতাম বা কোনো কিছু ইয়ে করতাম, সে তো বলতো, ইভেন কি এটা ভিডিও ফুটেজে দেখা যেত এবং এটা প্রচার হইতো, কিন্তু ও তাকে যেটুক করা হয়েছে এটা তো আমি বলতেছি, তাকে ও যখন আমাকে আগে ধাক্কা দিচ্ছে তখন ওকে ধাক্কা দিচ্ছি,
আঙ্কেল এবার একটু কথাই বলতে আমার কথা ওখানেও ছিল এটা, এবং ওই যে আপনার সচিবদের সাথে যখন আমার ভিডিও ইয়ে হয়েছে, ভিডিওতে টক হয়েছে, তখনও আমি কথা বলছি যে তারা 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে। সেই তদন্ত কমিটি কি আপনাদের সাথে কোন রকম যোগাযোগ করার চেষ্টা করতেছে কিনা, বা আপনারা কি করলেন? আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই, আমরা কোনো এখন পর্যন্ত কোনো ইয়ে পাই নাই। আমি আবার তখন ওনাকে বলছিলাম, আমরা আপনাদের কাছে যখন আপনারা আমাদেরকে ইয়ে করছেন, ডাকছেন, আমরা ঠিক আছে, আমরা আপনাদের কাছে সাড়া দিচ্ছি, আমরা এখন সুস্থ বিচারটা আমরা পাই। আর আমরা যদি বিচার না পাই, তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাব, আমরা আমাদের এম্বাসিতে যাব, আমাদের যেটা করার দরকার। আঙ্কেল এই উপদেষ্টা পক্ষ থেকে যে 3 জন সচিবকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, ওইটাই ওনাদের সাথে আমাদের ইয়ে হয়েছে। আচ্ছা, ওনাদের সাথে কথা হয়েছে। আমরা যদি ন্যায় বিচার না পাই, তাহলে আমরা সেটা তো আমি বললাম ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের এম্বাসির মাধ্যমে আমরা চেষ্টা করবো আমরা আমাদের বিচার পাই। আমরা এতদিন আসলে দেশের ভাবমূর্তি নষ্ট হোক, যত কিছুই হোক, জানি এটা তো ধরেন যেভাবে রেমিটেন্স যোদ্ধারা মতন করছে, আপনি একজন প্রবাসী, এটা দেশের জন্য ক্ষতি আলটিমেটলি, বুঝছেন? কিন্তু আমরা চাচ্ছিলাম না শুরু থেকে। আপনার তখন পরবর্তীতে যখন উপদেষ্টাদের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হচ্ছে, তখন আমরা আরো স্টপ হয়ে গেছি যে দেখি কি হয়। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেশে আসছেন পরিবার পরিজন নিয়ে, ব্যস্ত সময় পার করতেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, সবকিছুর মধ্যেও আপনি আমাকে সময় দিলেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। এইভাবে আসলে আমি এমনি হার্টের সমস্যা আছে আমার, বুঝছেন? আমি হার্টের রোগী, তারপরে আমার ছেলে তো নার্ভাসে হয়েছে, ও খুব সহজ সরল, বুঝছেন? সহজ সরল বলতে সে ছোটবেলায় এখান থেকে নরওয়ে গেছে এবং ওখানে লেখাপড়া করতে, এখন মনে করেন যে বিজনেস করতেছে যাবেন। এবং আমরা একই সাথে এটা বিশ্বাস করি যে আপনাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, যেহেতু 2 সদস্যের তদন্ত কমিটির কথা শুনতে পাচ্ছি, এবং আপনাদের সাথে অনেকে 3 সদস্য, এবং অনেকে আপনাদের সাথে যোগাযোগ করতেছে। আলটিমেটলি 2-4 জন লোকের জন্য দেশের এত বড় ক্ষতি হোক, আমরাও এটা চাই না। সেটা অবশ্যই, সেটা অবশ্যই। সবাই খারাপ না, সবাই খারাপ না। তো আমরা যদি বিশ্বাসটা পাই, আমরা যদি আপনার ন্যায় বিচারটা পাই, তাহলে আমরা হয়তোবা মানসিকভাবে একটু সান্ত্বনা পাইতে পারি। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আজকে আর কোনো পর্যবেক্ষণ বা আজকে আর কোনো বাড়তি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসে যেখানে আছেন তারা নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।